মাননীয় সদস্য রুমিন ফারহানা 3 মিনিট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই আইনটি করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে। আমরা বেশ কয়েকটি অধিবেশন ধরে দেখছি যে নতুন নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং সেই বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন নতুন আইনের আওতায় এনে করা হচ্ছে। আমরা যদি একটু মনে করি, বাংলাদেশে প্রথম যে 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছিল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর, সেগুলো কিন্তু 1973 সালের অধ্যাদেশ অনুযায়ী স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে। পরবর্তীতে যে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে মাননীয় স্পিকার, সেগুলোতে দেখা যাচ্ছে যে স্বায়ত্তশাসনকে নষ্ট করে এই কাজগুলো সরকার নিজের হাতে নিয়ে নিতে চাচ্ছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব সরকার সর্বতোভাবে নিজের হাতে নিতে চাচ্ছে। আরেকটি বিষয় মাননীয় স্পিকার, আমাদের এত বিশ্ববিদ্যালয় হচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার মান কি? অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যখন আমরা দেখি যে আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে বিদেশি কর্মকর্তারা এসে কাজ করছেন, পার্শ্ববর্তী দেশ থেকে এসে কাজ করছেন এবং প্রতি বছর তারা $10 বিলিয়ন নিয়ে যাচ্ছেন। সুতরাং শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে যদি আমরা মনোযোগ না দিয়ে কেবলমাত্র নতুন নতুন বিশ্ববিদ্যালয়, একেবারে প্রকল্প ধরে ধরে বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামো নির্মাণের দিকে বেশি মনোযোগ দেই, আমার মনে হয় না যে শিক্ষায় সেটা খুব ভালো কোনো অবদান রাখবে। মাননীয় স্পিকার, আমার বেশ কতগুলো সংশোধনী রয়েছে। এই সংশোধনীগুলো আমি টেবিলে উপস্থাপন করছি। মাননীয় মন্ত্রী মহোদয় যদি কোনো সংশোধনী মনে করেন গ্রহণ করবেন, উনি নিশ্চয়ই সেটা গ্রহণ করতে পারেন। কিন্তু বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার আরেকটি বিষয় বলার আছে, সেটি হচ্ছে যে আমরা গবেষণা খাতে গত বছর দেখেছি যে প্রায় 869 কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর মধ্যে গবেষণার জন্য মাত্র 40 কোটি টাকা। মাননীয় স্পিকার, এই টাকাটি নিতান্তই অপ্রতুল এবং এই ধরনের বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্যে দিয়ে আমরা দেখছি যে বেকারের সংখ্যা কিন্তু ক্রমাগতই বেড়ে যাচ্ছে। মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে কারিগরি শিক্ষার ব্যাপারে উনি গুরুত্ব দেবেন। আমি আশা করছি যে এটা শুধুমাত্র যেন আশ্বাস না থাকে, কারণ এই আশ্বাস কিন্তু আমরা বারবারই পেয়ে যাচ্ছি, কিন্তু কারিগরি শিক্ষার ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি কিন্তু আমরা লক্ষ্য করছি না। আর একটা প্রশ্ন আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে রেখে যাচ্ছি, উনি যদি মনে করেন যে বিশ্ববিদ্যালয়, যে প্রথম 4টি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল, স্বায়ত্তশাসন ছিল সেই অধ্যাদেশের অধীনে, সেই অধ্যাদেশের অধীনে যদি বিশ্ববিদ্যালয়গুলো ঠিক মতো না চলে তাহলে তাদের জন্য পৃথক আইন করা হোক। আর তা না হলে এখন নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো করা হচ্ছে সেগুলো 1973 সালের অধ্যাদেশ অনুযায়ী যেন চলে, সেই ব্যবস্থা সরকার নেক। কারণ এক একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে, নতুন করে আইন হচ্ছে, সেটার আসলে কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যগণ তাদের বিভিন্ন সংশোধনী এনেছেন। আমি একদম সবশেষে মাননীয় যে সংসদ সদস্য তার বক্তব্য উপস্থাপন করলেন, কোনো সংশোধনী সরাসরি না তুলেই, অবশ্য লিখিতভাবে তার সংশোধনীগুলো আছে, আমি তার কথাগুলো দিয়েই কিছুটা শুরু করতে চাই। সেটি হলো যে তিনি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন এবং সেই যে আইন, যে আদেশের বলে দেশের 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এখনো পরিচালিত হচ্ছে, তিনি তার কথা শুনে মনে হয়েছে যে তিনি সেটিতে বিশ্বাস করেন এবং সেটি প্রশংসা করলেন। যদি সত্যি তা হয়ে থাকে তাহলে তিনি যে দলটির প্রতিনিধিত্ব করেন এই সংসদে, তাহলে তিনি তার দলের চিন্তা ভাবনা থেকে এবং তার দলের কার্যকলাপ থেকে নিজেকে আলাদা দাঁড় করিয়েছেন, এটি আমার ধরে নিতে হবে। তার কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন কিভাবে ভুলুণ্ঠিত হয়েছিল, কিভাবে এমনকি উপাচার্যের কক্ষ রাতের অন্ধকারে দখল হয়েছিল তালা ভেঙে বিএনপি জামাতের আমলে, সেই ন্যাক্কারজনক ঘটনা নিশ্চয়ই বাংলাদেশের কোনো মানুষই ভুলে যাননি। আর এখন যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো তাদের যে আইন এখন প্রত্যেকটির জন্য এক একটি আইন তৈরি করা হচ্ছে, যুগোপযোগীকরণের জন্য এই আইনগুলো করা শুরু হয়েছে এবং প্রত্যেকটি যার যার নিজস্ব চার্টার অনুযায়ী সেই বিশ্ববিদ্যালয়গুলো চলবে। যদিও এই ক্ষেত্রে প্রায় প্রত্যেকটি আইনই একই রকম। আর যে স্বায়ত্তশাসন যে আছে, সেই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসনের উপরে আওয়ামী লীগ সরকার কোনোদিন হস্তক্ষেপ করেনি, কখনো করেও না। কাজেই এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই তিনি নিজেও অবগত আছেন। শিক্ষা গবেষণায় বরাদ্দের কথা বলেছেন। আওয়ামী লীগ সরকার বারবারই শিক্ষায় সর্বোচ্চ
বরাদ্দ দিয়েছে, গবেষণায় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। আমি আবারও বলতে বাধ্য হচ্ছি যে মাননীয় সংসদ সদস্য যিনি এটি বলেছেন, তার সরকার কোনোদিনও কোনো গবেষণার দিকে কোনো মনোযোগ তো দেয়নি, বরং শিক্ষাঙ্গনকে অস্ত্রের ঝনঝনানিতে আর রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে পরিণত করেছিলেন তারা। কাজেই আসলে এই এখন যখন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে, তখন এই প্রসঙ্গটি উত্থাপন করা একেবারেই কোনো এর যুক্তি আছে বলে আমি মনে করি না। কারিগরি শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই বর্তমান যে একাদিক্রমে 3টি মেয়াদ, এই মেয়াদেই যদি আমরা দেখি 2009 সালে আমাদের কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর এনরোলমেন্টের হার ছিল 1% কম। বঙ্গবন্ধু কন্যা 2009 সালে বলেছিলেন আমরা 2020 সালের মধ্যে এটিকে 20% নিয়ে যেতে চাই। সবসময় তিনি উচ্চাভিলাষী পরিকল্পনা করেন এবং দেশটিকে সে উচ্চতায় তিনি সে কারণেই নিয়ে যেতে পারেন, এবং সে কারণেই আজকে আমরা অনেক প্রতিকূলতা সত্ত্বেও 17% বেশি এনরোলমেন্টে আমরা উন্নীত করতে পেরেছি, এবং সেটি আরও দ্রুত বাড়ছে এবং দেশের প্রতিটি উপজেলায় একটি করে টিএসসি নির্মিত হচ্ছে। এছাড়াও মেয়েদের জন্য বাকি 4টি বিভাগে 4টি পলিটেকনিক ইনস্টিটিউট তৈরি করা, আমাদের সমস্ত এই কারিগরি শিক্ষার কারিকুলাম থেকে শুরু করে তার শিক্ষাদান পদ্ধতি, শিক্ষক নিয়োগ, শিক্ষক প্রশিক্ষণ, এই সমস্ত ব্যবস্থা করা হচ্ছে, এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের এই কারিগরি শিক্ষাকে অন্যান্য সকল শিক্ষার মতো কারিগরি শিক্ষাকেও আমরা বিশ্বমানে নিয়ে যেতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, বেগম রুমিন ফারহানা, মহিলা আসন 50, তিনি তার যে 3 নম্বরে তার যে প্রস্তাবটি আছে, সংশোধনী প্রস্তাব, বিলের প্রস্তাবনা দফার প্রথম পংক্তিতে অবস্থিত প্রযুক্তি শিক্ষায় শব্দাবলীর পরে পেশাগত দক্ষতা উন্নয়নের শব্দাবলী সন্নিবেশ করা হোক। এটি অত্যন্ত ভালো প্রস্তাব, আমি সেটি গ্রহণ করছি মাননীয় স্পিকার। একই সঙ্গে জনাব ফখরুল ইমাম, ময়মনসিংহ 8, তিনি প্রস্তাব করেছেন বিলের 1 দফার 2 উপদফার পরিবর্তে নিম্নোক্ত 2 উপদফাটি প্রতিস্থাপন করা হোক, যথা ইহা অবিলম্বে কার্যকর হইবে, সেটি আমি গ্রহণ করছি মাননীয় স্পিকার। আমাদের এই বিশ্ববিদ্যালয়টির কোন স্থানে হবে সেটি নিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ অনেকেই তাদের সংশোধনী প্রস্তাব এনেছেন, এবং প্রত্যেকের কথাতেই যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো যে হাওর অধ্যুষিত এই সুনামগঞ্জ জেলার মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি যে অবদান রেখেছেন সেটি তারা প্রত্যেকে বারবার কৃতজ্ঞতার সঙ্গে উচ্চারণ করেছেন, এবং এই যে এত উন্নয়ন করেছেন তার পাশাপাশি তিনি আজকে এই হাওর অঞ্চলের শিক্ষাবঞ্চিত মানুষের জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের আজকে ব্যবস্থা করেছেন। কাজেই আমি জনাব মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ 5, তার প্রস্তাবিত বিলের 3 দফার 1 উপদফার পরিবর্তে নিম্নোক্ত নতুন 1 উপদফাটি প্রতিস্থাপন করা হোক, যথা 1, এই আইনের বিধান অনুযায়ী সুনামগঞ্জ জেলার দেখার হাওর পারে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে। এই সংশোধনীটি গ্রহণ করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ক্রমিক 27-এ যেই প্রস্তাবটি আছে সেই প্রস্তাবটি গ্রহণ করছি মাননীয় স্পিকার। জনাব ফখরুল ইমাম ক্রমিক 47-এ তিনি প্রস্তাব করেছেন যে 15 দফা রূপান্তর টিকার পরে প্রথম পংক্তিতে অবস্থিত রেজিস্ট্রার শব্দটির পরিবর্তে বিশ্ববিদ্যালয়ে একজন রেজিস্ট্রার থাকিবেন এবং তিনি এই শব্দাবলী প্রতিস্থাপন করা হোক, এটি আমি গ্রহণ করছি মাননীয় স্পিকার। দফা 18-তে ক্রমিক 52-তে পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ 4, তিনি প্রস্তাব করেছেন 18 দফার 1 উপদফার খ প্যারার পরে নিম্নোক্ত নতুন গ প্যারাটি সন্নিবেশ করা হোক, যথা জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত 2 জন সংসদ সদস্য, সেটি আমি গ্রহণ করছি মাননীয় স্পিকার। দফা 21-এ জনাব ফখরুল ইমাম তিনি প্রস্তাব করেছেন, এটি 59 নম্বর প্রস্তাব, বিলের 21 দফার 1 উপদফার ক প্যারার প্রথম পংক্তিতে অবস্থিত চেয়ারম্যান শব্দের পরিবর্তে সভাপতি ও শব্দটি প্রতিস্থাপন করা হোক, এটিও গ্রহণ করছি। দফা 27-এ জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 4, তিনি প্রস্তাব করেছেন 27 দফার
1 উপদফার চ প্যারার প্রথম পংক্তিতে অবস্থিত কর্তৃক অন্যান্য শব্দাবলীর পরে বৈধ শব্দটি সন্নিবেশ করা হোক, সেটিকেও আমরা গ্রহণ করছি। মাননীয় স্পিকার, জনাব ফখরুল ইমাম, ময়মনসিংহ 8 79 নম্বর প্রস্তাব, তিনি প্রস্তাব করেছেন বিলের তফসিলের 2 দফার ক প্যারার প্রথম পংক্তিতে অবস্থিত চেয়ারম্যান শব্দটির পরিবর্তে সভাপতি ও শব্দটি প্রতিস্থাপন করা হোক, এটিও গ্রহণ করছি। মাননীয় স্পিকার, জনাব ফখরুল ইমাম, ময়মনসিংহ 8 তিনি আরও প্রস্তাব করেছেন 87 নম্বর প্রস্তাব, বিলের তফসিলের 13 দফার 7 উপদফার ক প্যারার প্রথম পংক্তিতে অবস্থিত ইহা চেয়ারম্যান ও শব্দাবলীর পরিবর্তে উহার সভাপতি ও শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। মাননীয় স্পিকার, আমি এই আমি আপনাকে একদম প্রথম থেকে ক্রমিক নম্বরগুলো আবার একটু বলছি। মাননীয় স্পিকার, 3 নম্বর ক্রমিকের প্রস্তাবটি গ্রহণ করছি, 10 নম্বর ক্রমিকের প্রস্তাব গ্রহণ করছি, 27 নম্বর, 47 নম্বর, 52, 59, 63, 67, 79 এবং 87 নম্বর প্রস্তাব। মাননীয় স্পিকার, বাকি প্রস্তাবগুলোর অনেকগুলোই আছে যেগুলো হয়তো তারা শব্দ যেভাবে চেয়েছেন সেই শব্দগুলো আইনে যেভাবে আছে সেটি দিয়েই যথেষ্টভাবে সেটি বোঝা যায়, সে কারণে সেইগুলো আমরা গ্রহণ করতে পারলাম না। মাননীয় সংসদ সদস্য, সম্মানিত সংসদ সদস্যদেরকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।